কলেজে নেমে স্টেজের দিকে না গিয়ে যায় জাঙ্গুকের রুমের দিকে। ওকে দেখা দিয়ে তারপরে যাবে। তে দ্য গ্রেট শাড়ির সাথে কেটস পরে দুর্দান্ত হাঁটছে। তার পাশে চলা মেয়েগুলো ধীরে ধীরে হাই হিল পরে হাঁটছে। গ্রিলের বাইরে থেকে লিসাকে দেখে হাত নাড়ায়, তে ইশারায় বোঝায় পরে আসছি। জাঙ্কুক এখনো পৌঁছায়নি। তে জানে না কখন আসবে। তে মনে মনে প্ল্যান করে সে জাঙ্কুকের সামনে বেশিক্ষণ থাকবে না, দেখা দিয়ে চলে যাবে। নয়তো পরে দেখা যাবে তাকে বলবে বাড়ি চলে যাও, প্রোগ্রামে যাওয়ার দরকার নেই। জাঙ্কুকের বসার জায়গাতেই বসে পায়ের উপর পা তুলে সেলফি ক্যামেরায় হোয়াইট ব্ল্যাক ফিল্টার দিয়ে দারুণ দারুণ ছবি তোলে, একেবারে 90 দশকের মতো। তের বেশ পছন্দের। বড় বড় চোখ দুটো কলমের কালিতে যেন ফুটে উঠেছে। বসে বসে সেসব সেলফি এডিট করে সময় পার করে। গ্লাসের বাইরে দেখে পিয়ন এসে মাত্রই দাঁড়িয়েছে, তার মানে জাঙ্কুক এখনই এসে পড়বে। বেশ বেগে রুমে ঢুকে জাঙ্কুক টেবিলের ওপর ফোন ওয়ালেট রেখেই ওয়াশরুমে ঢুকে। থেকে খেয়াল করে না, মিনিট 5 পর বেরিয়ে আসে। এমন তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে দেখেই তে মুখ টিপে হাসে। জাঙ্কুককে বের হতে দেখে আবার চুপচাপ হাসে। এত চাপ নিয়ে থাকলে আশেপাশে আর খেয়াল থাকে না। তে জাঙ্কুককে ডাকবে তখনই জাঙ্কুক তের দিকে এসে তাকে টেনে চেয়ার থেকে নামিয়ে কোমর জড়িয়ে ধরে টেবিলের ওপর বসিয়ে দেয়। নিজেও চেয়ার টেনে বসে মুখোমুখি হয়ে। তের পা দুটো নিজের পায়ের ফাঁকে নেয়। ইস, তে এখন কি করবে? যদি বলে এখানেই বসে থাকো তাহলে তো সর্বনাশ। জাঙ্কুক হাত বাড়িয়ে তের কোমর জড়িয়ে ধরে, গলায় মুগ্ধতা এনে জড়িয়ে বলে, ডার্লিং, I can give you 10 minutes of time and then I have to go. আপনি জানতেন আমি এখানে? জানতাম। কে খবর দিয়েছে? পিয়ন। তাহলে আমার মাত্র 10 মিনিটে প্রেম করব? আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, প্রেম করতে আসছি নাকি আমি? তো প্রেম কিভাবে করে তুমি জানো? আপনি জানেন না প্রেম কিভাবে করে? কোনোদিন প্রেম করেননি? না। ছি ছি, শেষমেশ আনএক্সপেক্টেড পার্সনকে বিয়ে করলাম। আপনার দুর্ভাগ্য, কি আর করা, সুযোগ করে দেওয়া হোক। জাঙ্কুক দুঃখী দুঃখী মুখ করে বলে, ওই যে হাত ধরে একসাথে পার্কে হাঁটে, আগুনের ফাঁকে আঙুল, বসে বসে গল্প করে, মিষ্টি মিষ্টি গল্প, বাদাম ছুলে খায়। তোমাকে নিয়ে আমার নিব্বা নিব্বির ক্যাটাগরিতে নাম লেখানোটাই বাকি আছে। ছি, আমি অ্যাডাল্ট। কি বলুন তো, আসলে আপনি আমাকে ভ্যালুই দেন না। এই যে আপনার এত সুন্দর একটা বউ নামের প্রেমিকা, অন্যরা কি হলে কি করতে জানেন? এত এত ভালোবাসতো, চোখে হারাতো, খাওয়া দাওয়া চাঁদে তুলে দিত। আপনি কি করেন? কিছু করেন না। কিছু করি না? না। মিথ্যা কথা আমি নিতে পারি না তে। একটু নিলে কি আসে যায়? এত এত ভালোবাসি কাকে? আপনি একটু একটু, বেশি না। যা চাও তাই দেয় কে? আপনি দেন। তোমার কেয়ার করে কে? আপনি। হাত ধরে কে হাঁটে? একটুই হাঁটেন বলে বলতে হবে? খাইয়ে দিই না? হঠাৎ হঠাৎ। এত এত শপিং কার সাথে করো? আপনার সাথে। কাছে টেনে নিই না? নেন। তারপর কি করি? রোমান্স করেন। তারপর? বলবো না। বলো কি করি? বলবো না। তাহলে বলো মাঝরাতে কি করি? তে লাফ দিয়ে নেমে দাঁড়ায়, ঝটপট জাঙ্কুকের পা সরিয়ে দৌড় দেয়। সে বলবে না। দরজা খোলার আগেই জাঙ্কুক কোমর চেপে ধরে, কাছে টেনে তুলে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলে, না বললে ছাড়ছি না। খান সাহেব, আমার ভীষণ লজ্জা করছে, ছাড়ুন না। লজ্জা ভেঙে দিই? আমি তেতো, লজ্জা আমার সাথে যায় না। তাহলে বলো আর কি করি? তে জাঙ্কুকের ওপর লজ্জায় গলে গেল, গলায় মুখ গুজে দিল, ধীরে ধীরে বলল, আদর করেন। জাঙ্কুক উচ্চস্বরে হাসলো। ছটপটানি বউ যে তার হুটহাট এমন লজ্জা পেয়ে বসে ভেবেই হাসি পায়। আর একটু লজ্জা দেওয়ার জন্য বলে, এখন একটু করি। তে মাথা নাড়ালো, সুন্দর লাগছে তো। টাইম ইজ ওভার নাও জান। দেখে ছেড়ে দাঁড়ালো, চোখে চোখে থাকবে,
একদম চোখের আড়াল হবে না, আমি বের হবার পর বেরিয়ে যাবে। দরজার সামনে গিয়ে ফিরে তাকালো, আঙ্গুল উঁচিয়ে বলল, আর শোনো, সময় পেলে বিকেলে দেখি পার্কে নিয়ে যাব, বাদাম ছুলে খাওয়াবো। হ্যাপি থেকো। হাতে গোলাপ আর রজনীগন্ধার বুকে নিয়ে অপেক্ষা করছে তে এবং তার সহপাঠীরা। সিনিয়র স্টুডেন্টরা একে একে অতিথি এবং টিচারদের অভিনন্দন জানাবে। নামজন খানের নাম অ্যানাউন্স করতে তে চঞ্চল হয়ে ওঠে। শ্বশুর সাহেবও যে আসবেন সে তো জানতই না। সে যাই হোক, তেদের সামনে গিয়ে একে একে প্রিন্সিপালের সহিত অতিথিগণ যার যার আসন গ্রহণ করেন। তে নিজে সিরিয়াল গুনে গুনে দেখল, সর্বনাশ, জাগকে তিনজনের পেছনে সিরিয়াল হয়ে যাবে তার। সে উপস্থিত থাকতে তার হাজবেন্ডকে অন্য কেউ এসে ফুল দিয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। তে দাঁড়িয়ে থেকে টেনশনে মোচামুচটি শুরু করে দিল। এখন কি হবে? এক পা দুপা পিছিয়ে গেল, বিড়বিড় করতে করতে গিয়ে তিনজনের সামনে গিয়ে দাঁড়ালো। হুট করে ধাক্কা দিয়ে জায়গা করে নিল। পাশের দুজন বাঁকা চোখে তাকালো। তে ঘাবড়ে না গিয়ে দাদা দাদা ভাব নিয়ে বলল, এই সরো তো, গায়ে পড়ছো কেন? ক্লাসমেট দুটো ভাবাচাকা খেয়ে গেল। তে মুখ টিপে হাসলো। ওই যে বলে না, জোর যার মুল্লুক তার, সেই হয়েছে। তে চুপচাপ থাকলো, দৃষ্টি জাঙ্কুক বরাবর। গ্রে কালার স্যুটে একদম মাখনের মতো লাগছে। পেস্টির মতো লাগছে। ইস, তে বড্ড লোভী হয়ে গেছে। একে একে সবাই এগোতে লাগলো। তে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের সামনে। জাঙ্কুক মুখ টিপে হাসলো। তেকে এখানে বসে খেয়াল করেছে কিভাবে জায়গা করে নিতে হয়, মেয়েটা ঠিকই জানে। নির্দেশনা পেতে সবাই একসাথে ফুল নিবেদন করলো। তেও ফুল এগিয়ে দিল। সাবধানে সামান্য একটু ঝুঁকেও গেল। জাগকও সামঞ্জস্য রাখতে একটু ঝুঁকে গেল। এভাবে ম্যানেজ করতে হয় তাকে সব সময়। তে ফিসফিসিয়ে বলল, স্যার, আই লাভ ইউ। জাগক রিপ্লাই করলো, লাভ ইউ মাই স্টুডেন্ট, সোজা হয়ে দাঁড়াও। তে সবার সাথে নেমে এলো। আসার সময় নামজন খানের সাথে ক্রস হলো। দুজনে চোখে হাসলো। জাগক লক্ষ্য করলো। বক্তৃতা শেষ করে কেক কাটা হলো। নতুনদের উদ্দেশ্যে অনেক কিছুই বলা হলো। তারপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেল। এতক্ষণ তে জাঙ্কুকের চোখেই চোখ ছিল। তার নির্দেশ সামনে থেকে সরা যাবে না। অনুষ্ঠানের মাঝে হঠাৎ জাঙ্কুক দেখলো তে নেই। তার চোখ জোড়া থেকে খুঁজে পাচ্ছে না। ওয়াশরুমে যেতে পারে বলে ওয়েট করলো। একটু পরপর তাকালো, তেকে আর দেখতে পেল না। আধা ঘন্টার বেশি হতে চলল। জাঙ্কুক আর স্থির থাকতে পারল না। উপস্থিতদের বলে আসন ছেড়ে বেরিয়ে গেল। নামজন খান ছেলের কুচকানো কপাল দেখে দুঃখ প্রকাশ করলেন। সুন্দর বউ যেমন শান্তি দেয়, তার চেয়ে বেশি দেয় টেনশন। এই সময় সেও পার করে এসেছে, তবুও ছেলে তো আফসোসটা ঠিকই বেরিয়ে এসলো। জাগক নিজে খুঁজলো। একটা ফ্লোর নিজে খুঁজে যখন পেল না, তখন উপরের ফ্লোরগুলোতে তিনজনকে খুঁজতে পাঠিয়ে দিল। তে নেই, কোথাও নেই, ফোনটাও তুলছে না। জাগকের মাথা ঘুরতে লাগলো। গেটে, গাড়িতে, ক্যাম্পাসে সব জায়গায় পাগলের মতো খুঁজলো। লিসা তো পুরো যেন কেঁদাই দিল। ছুটতে ছুটতে ভেতরের দিকে বড় বিল্ডিংটার পাশ থেকে তেকে প্রাণপণে ছুটে আসতে দেখলো। জাগক সেদিকেই ছুটলো, কিন্তু শেষ রক্ষা হলো না। জাগক তের কাছে পৌঁছানোর আগেই তে মাটিতে নুয়ে পড়লো। রক্তে রঙিন হলো সবুজ ঘাস। তের রক্তে ভেজা মাথা জাগকের বুকে, চোখ নিভু নিভু, বারবার হাঁপড় টানছে, খামচে ধরছে শার্টের কাপড়। জাগক রৌদ্রোজ্জ্বল দুপুরে মানুষের ছায়া দেখে বিভৎস চিৎকার করে বলল, বেরিয়ে আয় বলছি, কলিজায় হাত দিয়েছিস, আমি তোদের ছাড়বো না। জাগক উঠতে চাইলে তে শক্ত করে ধরে। কয়েকজন স্টুডেন্ট বিল্ডিং এর পেছনের দিকে দৌড় দেয়। ধরতে হবে ওদেরকে। জাগকের মস্তিষ্ক এলোমেলো। কি করতে হবে মাথা কাজ করছে না। থেকে মেয়েরা ধরতে এলে দূরে সরিয়ে দিচ্ছে। প্রিয়সীর মাথায় রক্ত দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তে বহু কষ্টে ডাকে, খান সাহেব। আমার কলিজা, কি ছিল ওরা? জাগকের কণ্ঠ কাঁপছে। ওই অফিসারটা। নামজন খান ঘটনাস্থলে দৌড়ে এসে দেখলেন তের রক্তাক্ত মাথা জাগকের বুকে কাতরাচ্ছে। জলদি জাগককে তাড়া দিলেন।
থেকে কোলে তুলে নাও জলদি, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বারান্দায় বিছানো বেঞ্চিতে গিয়ে বসে। হসপিটাল কাছাকাছি হওয়ায় 5 মিনিটের ভেতরে ডাক্তার চলে আসে। তেল কপাল সহ মাথার খানিকটা ওয়াশ করিয়ে দেয় ভেজা তুলো দিয়ে। শক্ত কিছু দ্বারা আঘাত করা হয়েছে বোঝা যাচ্ছে। হিজাব খুলে ফেলায় কোমর অবধি ঢেউ খেলানো চুলগুলো ঝরঝর করে কোলে ছড়িয়ে পড়ে। ব্যান্ডেজ করে দেওয়ার পর ডাক্তার সাহেব মন্তব্য করেন, বেশ শক্তপোক্ত মেয়ে, মাথা ফাটিয়ে দিল অথচ একটা বারের জন্য জ্ঞান হারালো না। জাঙ্কুক থেকে আরেকটু বুকের মাঝে চেপে নিল। নামজুন খান তের দিকে তাকিয়ে থেকে বলল, টেস্ট করালে ভালো হয় না? টেস্ট তো করাতেই হবে, রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে, বাট ভেতরে কোনো ক্ষতি হয়েছে কিনা দেখা হবে। এমনিতে তো উপর থেকে ভালোই দেখা যায়। আমি হসপিটালে নিয়ে যাচ্ছি এমপি সাহেব, টেস্ট করিয়ে নিয়ে আসবেন। জি আপনি আসুন। ডক্টর বের হতে পারছিল না, এত ভিড় লেগে গেছে। অনুষ্ঠান আরো আগে ছত্রভঙ্গ হয়ে গেছে, সেজন্য এখানে সবাই ঢলে পড়েছে। তার যথেষ্ট কারণও রয়েছে। তাদের প্রিন্সিপালের কোলে তাদেরই কারো ক্লাসমেট, কারো সিনিয়র ঘাট ছেড়ে দিয়ে আছে। এতগুলো মানুষের সামনে তাদের শীর্ষ সম্মানীয় একজনের বুকে তাদের মতো একজনের, বিষয়টা সবাইকে অবাক করে দিয়েছে। উৎসুক চোখে হাঁ করে দেখছে, মুখে মুখে হৈ হৈ পড়ে গেছে। স্যার কি হয়, কে বোন নাকি অন্য কেউ? নামজুন খানের কনসার্ন দেখেও বলা বলি শুরু হয়েছে। নামজুন খান জাঙ্কুক খানকে বলে, জাঙ্কুক ডেকে নিয়ে হসপিটালে চলো। একটু পর যাচ্ছি, বেরিয়ে যান আপনি। সিকিউরিটি রেখে দিচ্ছি। প্রয়োজন নেই। নামজুন খান জাঙ্কুকের মনের অস্থিরতা বুঝতে পারে। দেখে এই অবস্থায় পেয়ে জাঙ্কুক এখনো স্বাভাবিক হতে পারেনি। একদম ছোট বাচ্চার মতো বুকে মিশিয়ে নিয়েছে। চোখে মুখে আতঙ্ক ভাব এখনো কাটেনি। একটু হলে যেন কলিজাটা তার ছিঁড়ে যেত। বউ তার, বউয়ের কষ্ট তার, এত সাধনার বউটা যদি কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচত সে? সেটা ভেবে এখনো ঠায় বসে আছে। তের ক্ষতের দিকে খেয়ালে, কিন্তু উৎসুক জনগণের দিকে খেয়াল নেই। ধীরে ধীরে জাঙ্কুক স্বাভাবিক হয়ে ওঠে। তেল রক্তে রাঙা আঁচলটা শুকিয়ে গেছে যেন। আলতো হাতে চুলগুলো হাতের ভাঁজে নিয়ে চোখে জল গড়িয়ে পড়া গাল দুটো থেকে টকটকে হয়ে আছে। অনবরত জল গড়িয়ে পড়ায় চোখে তাকাতে পারল না জাঙ্কুক। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। 4 জন ছেলে এসে বলল, পিঙ্ক কালার শার্ট আর রেড কালার টি শার্ট পরা ছিল স্যার, ধরতে পারিনি, চিনতেও পারিনি। জাঙ্কুক মাথা ঝুমালো। পিয়নকে বলল, আমার চেয়ারের উপর টাওয়াল আছে, নিয়ে আসো। পিয়ন আদেশ পেতে ছুটে গিয়ে টাওয়াল নিয়ে এলো। জাঙ্কুক পিয়ের ওপর বড় টাওয়ালটা দিয়ে দিল। মাথাটাও কাভার করে মুখটা খোলা রাখলো। পিয়নকে গাড়ির চাবিটা হাতে দিল। গাড়িটা বের করে গেটের মুখে নিয়ে রাখো, আমি এক্ষুনি বের হব। পিয়ন গাড়ি বের করে ফিরে এলো। জাঙ্কুক ভিড়টা দেখে অবজার্ভ করলো। যাওয়ার রাস্তা করে দাও। পিয়ন সহ ডিপার্টমেন্টগুলোর কেরানি ভিড় সরিয়ে রাস্তা করা বৃথা চেষ্টা করলো। জাঙ্কুক ছেলেগুলোকে বলল, সিসিটিভি ফুটেজ চেক করো, লোক দুটোকে দেখা গেলে ফুটেজ পাঠিয়ে দিবে আমাকে। থেকে কোলে করে সোজা ভিড় ঠেলে বেরিয়ে এলো। ড্রাইভ করে সোজা কলেজ ক্যাম্পাসে গিয়ে নির্জন একটা জায়গায় এসে গাড়ি থামালো। থেকে ফের বুকের মধ্যে টেনে নিল। তে ব্যথা পেয়ে আঁক করে উঠলো। সঙ্গে সঙ্গে জাঙ্কুক ছেড়ে দিল। চোখে চোখ রাখলো। মৃদু স্বরে ধমকালো, আমার জান বের করার জন্য তোর এত তাড়া? বলেছিলাম না চোখে চোখে থাকবি, কথা কেন শুনিস না আমার? তের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়লো। জাঙ্কুকের সহ্য হলো না, আবার নিজের দিকে টেনে নিল। হাতের তালুতে গাল মুছে দিয়ে সেই গালেই ঠোঁট চেপে ধরলো। ছেড়ে আবার সারা মুখে চুমু খেতে লাগলো। তে গোংরালো, ফিসফিসিয়ে জানালো, ঠিক আছে আমি। জাঙ্কুক শুনলো না, শুনলেও বুঝতে চাইলো না, প্রায় কেঁদে দিল যেন। দেখে বোঝা গেল না গলার স্বরটা ভেঙে গেল। ঠিক নেই, একদমই ঠিক নেই। আজ কিছু একটা হয়ে গেলে কি অবস্থা হতো? নিঃশ্বাস আটকে আটকে আসছিল তোমার। এত ব্যথার মাঝেও তে মুচকি হাসলো, মজার স্বরে বলল, এত ভয় পাওয়ার কি আছে? আমি একদম স্ট্রং আছি স্যার। জ্বর ছাড়া আর কোনো কিছুর সাধ্য নেই আমাকে কাবু করার। জাঙ্কুক সরল চোখে তাকালো। এত ব্যথা পেয়ে বলছে জ্বর ছাড়া তাকে কাবু করার কোনো সাধ্য নেই। জাঙ্কুক থেকে চেপে ধরলো, মুখ এগিয়ে নিয়ে বলল, তোকে আমি। তে চিৎকার করলো, আহ
খান সাহেব, না না। মাথায় সিটি স্ক্যান করিয়ে নেওয়া হয়, রিপোর্ট দিবে বিকালের পর। জাঙ্কুক থেকে হাঁটতে দিচ্ছে না, গাড়ি থেকে নেমে কোলে করে হসপিটালের এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। টেস্ট করানোর আগে থেকে ইমার্জেন্সি কিছু মেডিসিন দিয়েছে, সেসব মেডিসিন নিয়ে তে হসপিটালে রেস্ট নিচ্ছে। রিপোর্ট হাতে পেয়ে তারপর বাসায় যাবে। জাঙ্কুকের পাকে সিসি ফুটেজ দেখে নিয়েছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে জিমিনের এক্স হাজবেন্ড এবং দেবরকে জাঙ্কুকেরই মাঝে কিছু নিউজ কালেক্ট করে নিল। সেখানে জানতে পারলো তের সাথে হওয়া ঝামেলার কথাটা। এত বড় কথাটা তে তাকে জানালো না, অথচ ইঞ্জুরির ঠিকই ছিল। জাঙ্কুকেরও চাপ দেয়নি। রাগে জাঙ্কুকের মাথা ফেটে যাচ্ছে, এখনই একটা খুন করতে না পারলে সে শান্ত হবে না। রাগে গসগস করতে করতে তেকে জিজ্ঞাসা করলো, স্টেজের সামনে থেকে কোথায় গিয়েছিলে তুমি? তে ভয়ে ঢুক গেল, মিনমিনিয়ে বলল, বাথরুমে গিয়েছিলাম। তারপর? তারপর বের হতে আমাকে টেনে দেওয়ালে ধাক্কা। বলতে ফুপিয়ে ওঠে তে। জাঙ্কুকের ক্রোধ আরো বেড়ে যায়, রেগে মেগে এগিয়ে যায় কেবিন থেকে। তে ভয় পেয়ে যায়, নিশ্চয় কিছু একটা ঘটবে। আটকাতে চায়, উঠে দাঁড়াতে মাথা ঘুরে যায়। ঠাস করে বসে পড়ে কাঁদতে থাকে তে। সাথে পাস্ট নেই, ফোন নেই, কি করবে বুঝে উঠতে পারে না। নার্সের কাছ থেকে ফোন নিয়ে সুগাকে কল করে। সুগা জাঙ্কুকের রাগের কারণ শুনে তেমন কোনো রিয়াকশন দেয় না। তে আহত হয়েছে, এর উপরে যেন কোনো কিছুই না। রিপোর্ট পাওয়ার পর মেডিসিন সমেত থেকে নিয়ে বের হয় সুগা। জাঙ্কুক থেকে নিতেও আসে না। সুগার সামনে কান্নাকাটি করলেও সুগা রিল্যাক্স থাকতে বলে, টেনশন নিও না, লোকটার জব চলে গেছে, তা এখন পাগলা কুকুর হয়ে গেছে, তেমন ইনজুর হয়নি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, একটু ব্যথা সহ্য করে নাও। উনি কোথায় গিয়েছেন তুমি জানো না? কুকুরের মস্তিষ্ক খোলাসা করতে। এসব তেমন কিছু না, রাতে দেখতে পাবে জাঙ্কুককে। অযথা কান্নাকাটি করে চোখের পানি নষ্ট করো না। মেডিসিন নিয়ে ঘুমিয়েছে তে, সারা রাতে ঘুম ভাঙেনি। সকালে চোখ মেলতে দেখে জাঙ্কুক তাকিয়ে আছে তার দিকে, আধা শোয়া হয়ে শুয়ে। তে অপলক তাকিয়ে রইল, কথা বলল না। জাঙ্কুক কালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং জান। তে উঠে বসলো, একা একা বিছানা থেকে নামতে চাইলো। জাঙ্কুক তা হতে দিল না, হাত ধরে নিয়ে গেল ওয়াশরুমে। কত যত্নের সাথে ফ্রেশ করিয়ে দিল, যেন কিছুই হয়নি। তে অভিমানী হলো, প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলেন কাল আমাকে ফেলে? আশেপাশেই। তে বিশ্বাস হলো না। পরের দিন যখন শ্বশুর বাড়ির সবাই তাকে দেখতে এলো, তখন জিহোপের সাথে তাদের কথোপকথন শুনতে পেল। ছেলেটা কেমন আছে এখন? বেশি ভালো না, হাত উপড়ে গেছে, মাঝ বরাবর মাথা ফেটে গেছে। বেঁচে আছে এটাই বেশি। আমাদের বংশের ছেলেদের শরীরে আবার অনেক দয়া। জাঙ্কুককে এত অ্যাগ্রেসিভ হতে নিষেধ করবেন বিআই সাহেব। নামজল খান হাসতে হাসতে বলল, আরে কোনো চাপ নেই, আমার ছেলে ভবিষ্যৎ লিডার বলে কথা। যেসব মাথা ঝুমালো, দীর্ঘশ্বাস ফেললো, এর জন্য এই ছেলেকে তার পছন্দ না। যে কেউ লিডার হতে পারে না, নেতা মানুষ লোক সম্মুখে যত সৎ চরিত্রবান হোক, ব্যাকগ্রাউন্ড সহ দুর্ধর্ষ না হলে কেউ নিজের জায়গা ধরে রাখতে পারে না। নামজল খান জিহোপের মুখ দেখে আরেকবার হাসলেন, কাজ চাপড়ে বললেন, আমি বলেছিলাম না আপনার থেকে আপনার মেয়েকে আমার ছেলে ভালো রাখতে পারবে। সেই দায়িত্ব 4 বছর আগে থেকে কাঁধে তুলে রেখেছে। আপনি হাত পা ছড়িয়ে আছেন নির্ভয়ে, তবুও কেন এত অস্থিরতা? জিহোপ কিছুক্ষণ কথা বললেন না, মিনমিনিয়ে বললেন, ছেলেটা বেঁচে থাকলেই হয়, আর কিছু চাইছি না। তে জাঙ্কুককে খুঁজলো। জাঙ্কুক ছাদে আছে, সেও ছাদে গেল। জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি আমাকে 4 বছর আগে থেকে চিনতেন? চিনতাম। কিভাবে চিনতেন? বন্ধুর বোন তাই। ভাইয়া আপনার বন্ধু হলো কিভাবে? আত্মীয় স্বজন বন্ধুর মতোই হয়। কবে থেকে বন্ধু হলো? যবে থেকে বন্ধুর বোন আমার হলো। ক্লিয়ারলি বলুন, তোমাকে অসুস্থ লাগছে। আপনাকে এখন আমার সান্ডা পান্ডা মনে হচ্ছে। আমি তাই। জাঙ্কুকদের সন্দেহ লিস্টে যোগ হয়েছে, মাথায় ভীষণ প্রেসার পড়ছে। জাঙ্কুকের মুখ থেকে কোনো কিছু বের করা সম্ভব হবে না,
কিন্তু এখানে নিশ্চয় কোনো ঘাপলা আছে। জাঙ্কুককে কতটুকু চেনে, একসাথে থাকতে গেলে চেনা যায় কিছুটা, কিন্তু এই ব্যক্তি রাতে আসে সকালে যায়, তাও কয়েকদিন পর পর। প্রতিদিন তাকে ধরা ছোঁয়ার সুযোগ কোথায়? টেনশন হচ্ছে, দুর্বল মস্তিষ্কে নানা রকম কথা উকি দিচ্ছে। এই কদিনে জাঙ্কুকের সম্পর্কে তো ভেবেছিল অনেকটাই আয়ত্ত করে নিয়েছে, সবটুকু তো অন্যজনের আদৌলে। সব থেকে বেশি ইনফরমেশন পেয়েছে জেনির থেকে, কিন্তু সেটা কতটুকু? তার মস্তিষ্ক ঘুরে ফিরে একটা দিকে যাচ্ছে। জাঙ্কুক কোনো খারাপ কাজের সাথে জড়িত নয় তো? কাঁদতে কাঁদতে জাঙ্কুককে জিজ্ঞেস করলে জাঙ্কুক হেসে উড়িয়ে দেয়, অবাক হওয়ার ভান করে বলে, কেমন টাইপের খারাপ কাজ? আপনাদের মতো এমপি মন্ত্রীদের তো অনেক ক্ষমতা, তাই না? ক্ষমতাবান মানুষরা তো মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে। আমাকে দেখেছো ব্যস্ত থাকতে? তারা তো আন্ডারগ্রাউন্ডের। স্টপ ইট, এত দূর চলে গেছো, আমাকে দেখে কি তোমার তাই মনে হয়? দেশে যতগুলো বড় বড় মাফিয়া ডিলার আছে, তাদের এক দেখাতেই যে কেউ বলতে বাধ্য এদের থেকে সুদর্শন জেন্টলম্যান কোথাও নেই। তের কথায় জাঙ্কুক ছোট ছোট করে তাকায়। কয়জন মাফিয়ার সাথে যোগাযোগ আছে তোমার? তে চোখ মুখ কুচকে নেয়। সর্বনাশা কাণ্ড কারখানা। জাঙ্কুক হাত ঝাঁকি দেয়, ধমক দিতেই তে ঠোঁট ভেঙে ফেলে। আপনার যতজনের সাথে যোগাযোগ, তাদের নাম্বার পেলে কোথায়? আপনার ফোন থেকে। ইনভেস্টিগেশন? পাপা আপনার সাথে ফ্রেন্ডশিপ কিভাবে হতে পারে ওনাদের? জাঙ্কুকের শান্ত দৃষ্টি, কপাল ফুলে ওঠে কয়েকটা ভাঁজ। তে মাথা নিচু করে আছে। এরপর জাঙ্কুক তাকে কি বলবে সে জানে না। আশানুরূপ কোনো রিয়াক্টই জাঙ্কুক করলো না। তেকে দু হাতে আগলে নিল। ঝামেলার গভীরে যাওয়ার প্রয়োজন নেই, কেমন? আপাতত শুধু আমার গভীরে কখন ডুব দিবে সেই প্রহরগুলো। আপনাকে নিয়েই তো আমার যত চিন্তা। দলের কাজের জন্য তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। তোমার শ্বশুর একজন লয়াল নেতা, আমি তার ডান হাত, জাস্ট এতটুকুই, আর কিছু না। শীঘ্রই তোমাকে আমার অন্দরে নিয়ে আসতে চাইতে। যদি আমায় চাও তাহলে আমার মামের সাথে থাকবে, তার থেকে তোমার অনেক কিছু শেখার আছে। জেনি আপু, আমাকে একটা কথা বলতে জানেন? কি? আপনি অনেক বড় একজন খেলোয়াড়। তে, তুমি আমার বউ, আমার জান। তোমার কথা শুধু প্রেমের কথা হওয়া চাই, অন্য কোনো বিষয় না। আমাকে খোলাসা করুন প্লিজ। আপনার প্রত্যেকটা গতি আমাকে জানতে হবে। আপনার সব বিষয়ে আমার নজর রাখতে হবে। আপনার আচরণ সম্পর্কে আমার পূর্ব ধারণা করে নিতে হবে, নয়তো কেমন স্ত্রী আমি? আমি অন্যান্য স্ত্রীদের মতো হতে চাই, আপনার মতো চাই, যেভাবে আপনি আমাকে বুঝেন, আমাকে আগলে রাখেন। এই যে আমার এত অস্থিরতা, আপনি কেন বোঝেন না আমার কষ্ট হয়? আপনাকে আমি আর 4-5টা মেয়ের মতো অবজার্ভ করতে চাই। আমাকে ধাঁধায় ফেলে রেখেছেন, আমি এর থেকে বের হতে চাই। কি জানতে চাও তুমি? আমি একজন কলেজের প্রিন্সিপাল, এলাকার এমপির ছোট ছেলে। আর কিছু? মেয়র প্রার্থী। সেটা আপাতত হচ্ছে না, আমি অলরেডি নিজের পেশায় বিজি। আপনার পর আপনার জায়গায় কে বসবে খান সাহেব? অফকোর্স আমার ছেলে। জাঙ্কুক সরাসরি তের চোখে তাকায়। তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চোখ খোলাটে। জাঙ্কুক চোখ সরিয়ে নেয়, দূর দৃষ্টিতে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়ার ছেলে। বিয়েটা হোক, অতি শীঘ্র খান বংশের উত্তরসূরি আসবে। তাহলে আমাকে কেন বিয়ে করলেন খান সাহেব? আমাদের ফিউচার কি হবে সেটা সময় বলে দিবে। তে বিন্দু মাত্র শান্তি পাচ্ছে না। মেডিসিন দিয়ে গেছে যিশু, সেটা ভুলে গেছে। মাথায় তীব্র ব্যথা, বুকে আকাশ সম হাহাকার। দুই মিলে একদিনই মুখটা শুকিয়ে গেছে। অপেক্ষাকৃত বেশি অসুস্থ দেখায় তাকে। যিশু এসে জানালো, তোমার জন্য বিয়েটা পিছিয়ে গেল। এই শুক্রবার হচ্ছে না, পরের শুক্রবার হবে। প্রথমে সবাই গাইগুই করলেও জিমিন যেই বলল, তেমনি সবাই মেনে নিল। বড্ড ভালো মেয়েটা, তোমার কথা ভাবে। জিমিন আপুকে একটু আসতে বলো আম্মু, তার সাথে কথা আছে। আচ্ছা, বলে দিচ্ছি। তোমাদের জামাই ফোন দিয়েছিল? না তো। কেন, তোমাকে ফোন দেয়নি? না। ঝগড়া করেছে তেমা? পরশু রাতে যখন চলে গেল দেখলাম একদম শান্ত। প্রতিবার আমাকে বলে তারপর গাড়িতে উঠে। এবার তো কিছু বললো না?
ঝগড়া করেছি আম্মু। মাঝে মাঝে ঝগড়া করা ভালো, এতে টান বাড়ে। ছেলেটা আসতে কিছুক্ষণের জন্য, এর মধ্যে ঝগড়া করো কেন বলো তো? তুমি তো অবুঝ না, মিলেমিশে চলবে বুঝলে। ছেলেটা বাইরে কত ঝামেলা পেরিয়ে আসে, বউয়ের কাছে আসে শান্তি খোঁজে। সে যখন ঝগড়া করো তখন কার ভালো লাগে? কেউ উত্তর দেয় না, বিড়বিড়িয়ে বলে, তুমি বুঝবে না আম্মু, তুমি বুঝবে না। নিশু উঠে যায় জিমিনকে ফোন দিতে, কেউ হুট করে পিছু ডাকে, আম্মু তুমি কি আগে থেকে তোমাদের জামাইকে চিনতে? তো চিনবো না? জাঙ্কুককে কে না চিনে? তাহলে আমি চিনি না কেন? কি বলো, তুমিও তো চেনো, হয়তো খেয়াল করনি। বেশ কয়েকবার সুবিনের সাথে তোমার বড় কাকার বাসায় এলো না? সেখানেই তো ছেলেটাকে আমার বেশ লেগেছে। মনে মনে আশা করে বসেছিলাম এমন চাঁদের মতো ছেলেকে যেন আমার জামাতা হয়। তোমার কাকা তো ঝোঁকের বসে তোমার আব্বুকে নিয়ে প্রস্তাবও দিয়েছিল, ওনারা রিজেক্ট করে দেয় সাথে সাথে। আমার রাগ হয়, তোমার আব্বুকে কত বকাঝকা করলাম এমন পাগলামির জন্য। তুমি কিছুই জানো না, তখন তুমি মাত্র ইন্টারে, অত ছোট মেয়ে আমি বিয়ে দিতামও না। তারপর তো কলেজে ভর্তি হয়ে দেখলে। বিয়ের পাগল হবার উপায় কি সব বললাম? বিয়ের সম্বন্ধ রিজেক্ট, 4 বছর পর তাকেই বিয়ে, হেল্প করা, খটকারি করা, ইগনোর, আচমকা ভালোবাসা, আর চাপ নিতে পারলো না তে, বেহুশের মতো পড়ে রইল। এই প্রথম অন্য কোনো কারণে জ্বর এলো, ভীষণ ভীষণ জ্বর। জিমিন এসে তের মাথায় জলপট্টি লাগিয়ে বসে রইল। সন্ধ্যা হলে যিশু নিজে জিমিনের বাবাকে ফোন করে জিমিনের থেকে যাওয়ার জন্য অনুমতি নিল। জিমিনেরও ইচ্ছে করছিল না তেকে ছেড়ে যেতে। তে জিমিনের কোলে মাথা রেখে শুয়ে আছে। জিমিনের নরম মনে অদ্ভুত এক টান ফিল হয় তের জন্য। মেয়েটার মধ্যে বিশেষ একটা শক্তি আছে। তে জিমিনের দিকে নিভু নিভু চোখে তাকায়, ধীরে ধীরে বলে, ওকে ডাকো। কাকে? জাঙ্কুককে ডাকো। জাঙ্কুক তো আজ সকালে চট্টগ্রাম গিয়েছে, শিপমেন্টে কি একটা প্রবলেম হয়েছে, ওনাদের ব্যবসা সংক্রান্ত ডাক্তার সাহেব বলেছিল। তে অনেক কষ্টে মৃদু হাসলো। আর কি কি বলে তোমার ডাক্তার সাহেব? জাঙ্কুকের সম্পর্কে? তেমন কিছু না, ওই এমনি যা। জিমিন আপু, আমি তোমাকে কত হেল্প করি, তুমি আমাকে একটা হেল্প করো না? কি হেল্প? একটা সলিউশন দাও। ঠিক সলিউশন না, পথ দেখাও। জিমিনের মুখটা হাঁ হয়ে যায়, গলা ঝাপটিয়ে বলে, আমি তো তোমার কাছে পথ দেখতে চাই, আমি কিভাবে পথ দেখাবো? ইজি, তুমি পারবে। আমার বিয়েটা একটা ধাঁধা আমার কাছে, জাঙ্কুক খান নিজে একটা ধাঁধা আমার কাছে। আমার আশেপাশে অনেক লোক, কিন্তু আমি মেলাতে পারছি না। আমি এমন একটা সম্পর্কে আছি, কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না, এতে নিজেরই লজ্জা। তুমি আমার খুব কাছের মানুষ, তাই তোমাকে বলছি, আমি আমার হাজবেন্ডকে পুরোপুরি চিনি না। আমি এটা বলছি, চিনতে চাই। এই যে তুমি বললে তাদের বিজনেস, আমি এই সম্পর্কে আগেও জানতাম না। আমি আসলে ধাঁধা থেকে বেরিয়ে আসতে চাইছি। জাঙ্কুক ভাই তোমাকে অনেক ভালোবাসিতে, সেটা তুমি বুঝবে না। বউ বলে ঠেকে গেছে, ভালোবাসতে তো হবেই। তুমিও কি একই কারণে ভালোবাসোতে? তে মাথা নাড়াই। তাহলে বিয়ের আগে থেকে ভালোবাসো? ওই ছিল কিছু একটা ক্র্যাশ। জিমিন হাসে, তে মাথায় হাত বুলায়। চিন্তা করে দেখোতে, তোমার বিয়ের সাক্ষী এমন কে আছে যে তোমাকে দ্বিধামুক্ত করতে পারবে? পুরোপুরি না পারুক, একটু তো পারবে। তোমার দেবর কেন পারে না বলো তো? হয়তো তার কোথাও একটা বাধা আছে, বা সে কিছু সাই ফিল করে। তুমি তো জানো না, আমিও জানি না, সেজন্য সাক্ষীর হেল্প নেওয়া দরকার। তে কিছুক্ষণ চুপচাপ ভাবে, হঠাৎ করে মনে পড়ে যায় সুবিনের কথা। সুবিন তাকে বলেছিল কয়েক বছর আগে বিয়ের কথা। কেন তাকে রিজেক্ট করা হয়েছিল সেটা সুবিন জানে, আর কেন তাকে বিয়ে করা হলো এটাও জানে। সুবিনই একমাত্র জানে পুরোটা। জিমিন আপু, আমার ভাইয়া জানে ব্যাপারটা, কিন্তু ভাইয়া তো দেশে নেই, মিশনে গেছে, কবে আসবে জানি না।
তাহলে সে পর্যন্ত ওয়েট করো। জাগুক ভাই তোমাকে ভালোবাসিতে, তোমার জন্য আমি তাকে অস্থির হয়ে উঠতে দেখেছি। এত পাগল, তার সাথে কথা না হলে তুমি ফোন দাও, কথা বলো। তোমার বিয়েতে যদি কোনো ইস্যু থেকেও থাকে, সেটা এখন জানলেও না জানলেও তা বিয়ে হয়ে গেছে। তাছাড়া ভাইয়া তোমাকে বলবে, দেখো সব সময় তার কাছেই থাকো, দেখবে কথায় কথায় বলে দিবে। সেসব চিন্তা মাথায় নিয়ে যেকে পেন দিও না। তোমার ভাইয়া আসলে এমনিতে তো জানতে পারবে, তাই বলে কি তুমি ভাইয়ার সাথে ঝগড়া করবে? ঝগড়া করিনি গো, আন্টি আমাকে বলেছেন জাগুক ভাই মন খারাপ করে চলে গেছে, তার সাথে কথা বলো, খামোখা এত চিন্তা করো না। কিন্তু হাত বুকে চেপে ধরে মনে মনে বলে ওঠে, ওনার মন খারাপ হওয়ার কারণ তো আমার বড় চিন্তা। ভবিষ্যৎ নিয়ে কেন এই কথা ওনার? মনে মনে কি পরিকল্পনা? জিমিনকে ড্রপ করে দেওয়ার জন্য এসেছে সুগা, তার সাথে এসেছে জিন ইসলাম। বসার ঘরে বসতে জিসু নাস্তা নিয়ে আসে। জিমিন সুগা এক পাশে দাঁড়িয়ে আছে। জিসু জিমিনকে বলে, তুমিও বসো মা, খেয়ে নাও। তে আসো, তুমি বসো, ওকে নিয়ে আসছি। জিসু এর সাথে জিন চলে গেল। জিমিন সোফার এক কোনায় বসে। সুগা বলে, আমি খাবার খেয়ে বের হয়েছি, তুমি এখনো করনি? মাত্র ঘুম ভাঙলো। জিমিন বলল, না, আসলে তারা তো ঘুমায়নি, সারা রাত বসে কাটিয়েছে গল্প করে। এড়িয়ে গেল, মিনমিনিয়ে বলল, আমি চলে যেতাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? তুমি মনে হয় এখনো আমার সাথে ইজি হতে পারোনি। এটা ঠিক নয় জিমিন। জিমিন হাসি দিল। ইজি হওয়া এত সহজ? চেষ্টার তো অন্ত নেই। তে এসে বসলো। সুগার দৃষ্টি তার দিকে গেল, তাকে শুকনো হাসলো। সুগা আহত দৃষ্টি ফেললো, আফসোসের সুরে বলল, তে মন খারাপ কেন? জাগুক নেটওয়ার্কের একটু বাহিরে আছে, কালকেই রওনা দেবে। সেজন্য মন খারাপ না ভাইয়া, একটা কথা একটু কেমন যেন লাগছে। ওই যে থাকে না, আনএক্সপেক্টেড, যে বিষয়ের বিপরীতে চলছে সব। কি কথা, খুলে বলো। আমি শুরু থেকে দেখে আসছি আমার জন্য অনেক ছেলে পাগল। সব ছেলেকে যে পাগল হতে হবে এমনটা বলছি না, আসলে অভ্যস্ত তো। আমাকে অনেকেই ইগনোর করতে পারে, কিন্তু কেউ একজন ইগনোর করে আবার আমাকে চায়, ব্যাপারটা কেমন না? সুগা ব্যাপারটা বুঝতে পারে। কোনো মেয়ে ইগনোর ব্যাপারটা মেনে নিতে পারে না, সে যেমনই হোক না কেন। হয়তো সে প্রথমে তোমাকে দেখেনি, চেনেও না, পরে চিনতে পেরেছে। তেমনও না, উনি আমাকে প্রথম থেকে চেনেন। আশ্চর্যের বিষয়, আমি তাকে চিনতাম না, খেয়াল করিনি ওনাকে। এর জন্য মন খারাপ করতে হয় না, হতে পারে কিছু একটা, তুমি আমি তো আর জানি না। তুমি জানলেও জানতে পারো ভাইয়া, জিজ্ঞাসা তো করতে পারছি না, বোকামো করা হয়ে যাবে। উনি তো এমনিতেও আমার প্রতি নারাজ, এত ধাঁধায় কেন রাখে আমাকে? আমি একবার এই ধাঁধা থেকে বের হই, আর কখনো কোনো বিষয়ে মাথা তুলবো না। মনে মনে বলে পেটে কামড় বসাইতে যিশুর সাথে জিন আসে কি জেনে। থেকে দেখে ভীষণ আহত হয়, অস্থির কণ্ঠে বলে, এইসব কি তে? এই অবস্থা কেন? শরীরে কি হাল করেছো মা? ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? সামনে বিয়ে আছে, বাড়িতে তাড়াতাড়ি সুস্থ না হলে চলবে? সুগা হেসে বলে, আমাদের বাসায় নিয়ে চলো, নয়তো শরীর ঠিক হবে না। তাড়াতাড়ি নিয়ে যাব, এবার তোমার বাবার কোনো কথাই আমি শুনবো না। দেখো সুগার বিয়েটা হয়ে যাক, দুই পুত্রবধূ একসাথে ঘরে তুলো বম। আর অপেক্ষা করাটা বোধহয় ঠিক হচ্ছে না, তোমরাও না বেশ বোকা। জিন রাগে ফুসফুস করে বলে, আমার কথা তো শুনতেই চায় না, পাছে লোকে কিছু বলবে, আর আমাকে দমিয়ে রেখেছে। এখন তো আরো বেশি বেশি বলছে। কলেজে যে ব্যাপারটা হলো, সবাইকে এবার জানানো উচিত যেতে আমাদের বাড়ির বউ। জিন ইসলাম যিশুর দিকে জিজ্ঞাসা দৃষ্টি তাকালো। যিশু সাই দিল, বলল, আমারও সে মত। বেআই সাহেবকে বলুন, উনি পারবেন আপনার বেআইকে রাজি করাতে। সন্ধ্যাবেলায় জিহুবকে ডেকে নেওয়া হলো। জিহুব ফিরল রাত 11টার দিকে। ফিরে জানালো, আগামী শুক্রবার দুটো বিয়ে একসাথে, মেয়েকে এবার পরের ঘরে দিতেই হবে।
আমি আমার মেয়েকে না দেখে থাকবো কি করে? বলতে বলতে হো হো করে কেঁদে ওঠে যিশু। ওর চোখে জল ভরে আসে। আঁচলে চোখ মুছে স্বামীকে সান্ত্বনা দেয়। মেয়ে হয়ে জন্মেছে, পরের ঘরে তো যেতেই হবে। বুকে পাথর চাপা দিয়ে রেখে মেয়েটাকে তুলে দেবার আয়োজন করো। একটাই মেয়ে আমার, স্বামী সোহাগী হোক, সুখে থাকুক, দোয়া ছাড়া আর কি বা করতে পারি? আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে যিশু। আমি ঘরে ফেরার সময় কার জন্য মালা নিয়ে আসবো? কে আমাকে ফোন করে বলবে আপু আসার সময় আইসক্রিম নিয়ে এসো? কে দৌড়ে এসে টাকা চাইবে? আমাকে ছাড়া কলেজে যাবে না, হুটহাট বায়না ধরবে। আমি কি নিয়ে থাকবো যিশু? আমার কলিজাটাকে তো ছিঁড়ে নিয়ে যাবে। কান্নার শব্দে তেরুম থেকে বেরিয়ে আসে। কে কাঁদছে বুঝতে পারে না। পুরুষ মানুষের কান্নার স্বর। বাড়িতে একজনই পুরুষ মানুষ। আব্বু তো কোনোদিন কাঁদে না। দরজা ঠেলে ভেতরে ঢুকেতে দৌড়ে আসে। যে হোক দু হাতে মুখ চেপে বসে কাঁদছে। তে গিয়ে আটকে জিজ্ঞাসা করে, আব্বু কাঁদছো কেন? আব্বু কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? আবার বুকে কষ্ট হচ্ছে? হসপিটালে নিয়ে যাব? আব্বু। যে হোক মেয়েকে বুকে জড়িয়ে ধরে হামা করে কাঁদে। যিশু পেছন থেকে জড়িয়ে ধরে গুনগুন করে কাঁদছে। তে হাসপাস করে। বাবা মার কান্নাতে সেও কাঁদতে থাকে। কিন্তু তিনজন মিলে কেন কাঁদছে তে জানে না। তে ঠিক জানতে পারে না। ছটফটানি বাড়ে। কাঁদতে কাঁদতে বলে, আব্বু তোমার কি হয়েছে? আব্বু তোমার কোথায় কষ্ট হচ্ছে? যে হোক বুঝতে পারে তার মেয়ের বুকে ভয় জেঁকে বসেছে। তাকে নিয়ে ধীরে ধীরে যে হোক কান্না বন্ধ করে দেয়। ডেকে বলে, আব্বুর কাছে থাকো, আব্বুর সব কষ্ট দূর হয়ে যাবে। টিয়ার নিজের ঘরে ফিরে যায় না। বাবা মায়ের নিঃশব্দে দুজনকে জড়িয়ে ধরে বসে কাঁদে। নিছুক বিছানা পাতে ওদের শোয়ার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে।